জীবনে কিছু কিছু কষ্ট থাকে যেগুলো কাউকে বলা যায় না, শুধু চুপচাপ নিজের ভিতরে লুকিয়ে রাখতে হয়। আমি হাসি, কথা বলি, সবার সাথে মিশে যাই, কিন্তু কেউ বোঝে না এই হাসির আড়ালে কতটা শূন্যতা লুকানো। কখনো কখনো খুব ইচ্ছে করে কেউ একজন জোর করে বলুক, কি হয়েছে তোমার, এত চুপচাপ কেন? কিন্তু বাস্তবতা হলো, এখানে কেউ কারো কষ্ট বুঝতে চায় না। সবাই শুধু নিজের মতো ব্যস্ত। আমি অনেক কিছু পেয়েছি জীবনে, আবার অনেক কিছু হারিয়েছিও, কিন্তু সবচেয়ে বেশি হারিয়েছি নিজের শান্তিটা। রাতের নীরবতায় যখন চারপাশ চুপ হয়ে যায়, তখন নিজের সাথেই যুদ্ধটা সবচেয়ে বেশি হয়। কেউ দেখে না, কেউ জানে না, তবু প্রতিদিন নিজেকে সামলে নিয়ে আবার নতুন করে বাঁচার চেষ্টা করি। কারণ এই জীবনটা থেমে থাকে না, কষ্ট থাকলেও এগিয়ে যেতেই হয়, একা একাই, নিজের ছায়াকেও সঙ্গী করে। অফিসের এক কোণে ছোট্ট একটা ডেস্কে বসে এসব ভাবছিল আয়ান। সামনে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফাইলগুলো, পুরনো একটা কম্পিউটার আর চারপাশে মানুষের ব্যস্ত চলাফেরা, সবকিছুর মাঝেও যেন সে একা। নিজের ভাবনার জগতে হারিয়ে গেছে। সে এই অফিসের একজন সামান্য পিয়ন, যার কাজ ফাইল পৌঁছে দেওয়া, চা আনা আর সবার ছোটখাটো আদেশ পালন করা। হঠাৎই সেই নীরবতা ভেঙে উঠে একটা কড়া গলা। এই আয়ান, ম্যানেজার স্যার ডাকছে। কথাটা শুনেই আয়ন একটু চমকে উঠল, বাস্তবতায় ফিরে এলো। মাথা নিচু করে ধীর পায়ে উঠে দাঁড়ালো সে। তারপর ম্যানেজারের রুমের দিকে হাঁটা শুরু করলো, মনে মনে অজানা এক চাপা অনুভূতি নিয়ে, যেন এই ডাকার পেছনে কিছু একটা আছে। ম্যানেজারের রুমের সামনে গিয়ে কিছুক্ষণ থেমে থাকলো আয়ান। ভিতরে ঢোকার আগে যেন নিজেকে একটু গুছিয়ে নিতে চাইলো, কারণ এই দরজার ওপাশে সবসময় থাকে চাপ, বকা আর অযথা আদেশের পাহাড়। ধীরে ধীরে দরজা নক করতে ভেতর থেকে ভেসে এলো কর্কশ একটা গলা। ভিতরে আসো। আয়ন মাথা নিচু করে রুমে ঢুকতে ম্যানেজারের চোখ তুলে তাকালো। তারপর বিরক্তি ভরা মুখে টেবিলের উপর থাকা একটা মোটা কাগজের লিস্ট তার দিকে ঠেলে দিয়ে বলল, এইসব ফাইলগুলো স্টোর রুম থেকে নিয়ে আসো, আর একটাও যেন মিস না হয়, বুঝেছো? কথাটা বলার ভঙ্গিটা এমন যেন আয়ন কোনো মানুষ না, শুধু একটা কাজের মেশিন। আয়ন চুপচাপ লিস্টটা হাতে নিল। একবার চোখ বোলাতেই তার ভুরু কুঁচকে গেল। এক গাদা ফাইলের নাম, একটার পর একটা, যেন শেষই হচ্ছে না। সে মাথা নেড়ে আস্তে করে বলল, জি স্যার। তারপর আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। বাইরে বের হয়েই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল আয়ান। মনে মনে ভাবল, এইসব কাজ না করলে আবার বকা শুনতে হবে, সবার সামনে অপমান হতে হবে। তাই কিছু বলার সুযোগ নেই, চুপচাপ সহ্য করাই তার কাজ। স্টোররুমের সামনে গিয়ে দরজা খুলতে ধুলো আর পুরনো কাগজের গন্ধ একসাথে নাকে এসে লাগলো। ভিতরে চারপাশে ফাইলের স্তূপ, এলোমেলো তাক আর অন্ধকার একটা পরিবেশ, যেন বছরের পর বছর কেউ ঠিক করে গুছায়নি। অ্যান ধীরে ধীরে ভেতরে ঢুকে পড়ল। হাতে থাকা লিস্টটা দেখে দেখে ফাইল খুঁজতে শুরু করলো। একটা একটা করে ফাইল নামাচ্ছে, ধুলো ঝাড়ছে, আবার মিলিয়ে নিচ্ছে ঠিক আছে কিনা। ভুল হলে আবার শুনতে হবে কথা। ঘাম ঝরছে, হাত ধুলোয় মাখামাখি হয়ে যাচ্ছে। তবু সে থামছে না, কারণ থামার সুযোগ নেই তার জীবনে। তার প্রতিটা কাজের পেছনে লুকিয়ে থাকে একটা ভয়, কোথাও ভুল হলেই বকা, অপমান আর সেই চেনা তাচ্ছিলের দৃষ্টি। তাই দাঁত চেপে নিজের ক্লান্তি আর বিরক্তি গিলে ফেলে। আয়ন একের পর এক ফাইল জোগাড় করতে লাগলো, যেন এই কাজটাই তার সব, এই ছোট্ট পরিচয়টাই তার পুরো পৃথিবী। স্টোররুমের ধুলো মাখা অন্ধকার থেকে এক গাদা ফাইল বুকে জড়িয়ে ধীরে ধীরে বের হয়ে এলো আয়ান। প্রতিটা ফাইল যেন তার কাঁধের উপর চাপ হয়ে বসেছে। তবু সে থামেনি, থামার সুযোগ নেই তার। ধীর পায়ে হাঁটতে হাঁটতে আবার সেই ম্যানেজারের রুমের সামনে এসে দাঁড়ালো সে। একটু দম নিল, তারপর দরজায় নক করে ভেতরে ঢুকলো। টেবিলের উপর একে একে সব ফাইলগুলো রেখে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আয়ান, যেন কোনো ভুল খুঁজে বের করার অপেক্ষায় আছে সামনে বসে থাকা মানুষটা। ম্যানেজার ফাইলগুলোতে একবার চোখ বুলিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, ঠিক আছে।
তারপর হঠাৎই কাগজ থেকে চোখ না সরিয়ে আরেকটা আদেশ ছুড়ে দিল। আমার জন্য একটা কফি নিয়ে আসো। কথাটা এমন স্বাভাবিক ভঙ্গিতে বলল যেন এটা কোনো অনুরোধ না, বরং একটা অভ্যাস, একটা নিয়ম। আয়ন আছে মানেই এসব কাজ সে করবেই। আয়ন এক মুহূর্তের জন্য মাথা তুলে তাকালো, তারপর আবার চোখ নামিয়ে আস্তে করে বলল, জি স্যার। তার গলায় ছিল না কোনো বিরক্তি, না ছিল কোনো প্রতিবাদ, শুধু অভ্যাস হয়ে যাওয়া, চুপচাপ মেনে নেওয়া। রুম থেকে বের হয়ে করিডর দিয়ে হাঁটতে লাগলো আয়ান। চারপাশে অফিসের লোকজনের ব্যস্ততা, কেউ ফাইল নিয়ে দৌড়াচ্ছে, কেউ ফোনে কথা বলছে। সবকিছুর মাঝেও যেন আলাদা একটা ছায়া। ক্যান্টিনের দিকে যেতে যেতে নিজের হাতের দিকে তাকালো। ধুলো এখনো লেগে আছে, আঙ্গুলের ফাঁকে ফাঁকে ক্লান্তি জমে আছে, তবু সেই হাত দিয়ে তাকে এখন কফি বানাতে হবে। কিছু না বলে, কোনো অভিযোগ না করে চুপচাপ নিজের কাজের দিকে এগিয়ে গেল আয়ান। কারণ সে জানে এই পৃথিবীতে তার অনুভূতির কোনো দাম নেই, এখানে শুধু কাজটাই গুরুত্বপূর্ণ। ক্যান্টিনের সামনে এসে ধীরে ধীরে থামলো আয়ান। চারপাশে লোকজনের আনাগোনা, কেউ চা খাচ্ছে, কেউ গল্পে ব্যস্ত, কিন্তু তার জন্য এই জায়গাটাও যেন শুধু কাজের একটা অংশ, বিশ্রামের না। কফি কাপ বানানোর সময় হঠাৎই পাশ থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো। আরে আয়ান ভাই, আপনি সারাদিন এত কাজ করেন, একটু ক্লান্ত হন না নাকি? কথাটাই হালকা হাসির ছোঁয়া ছিল, কিন্তু ভেতরে কোথাও একটা সত্যিকারের কৌতূহল ছিল। আইন একটু থেমে গেল, হাতে কাপে চামচ নেড়ে যেতে কয়েক সেকেন্ড চুপ করে থাকলো, যেন প্রশ্নটার উত্তর খুঁজছে নিচের ভেতরেই। তারপর ধীরে ধীরে মাথা তুলে এক চিলতে মিলান হাসি দিয়ে বলল, ক্লান্ত হয়ে কী লাভ ভাই? ক্লান্তি দেখানোর মতো কেউ তো নাই। একটু থামলো সে, তারপর আবার নিচু গলায় যোগ করলো, কাজ না করলে খাবো কি? এই পেট তো আর কারো দয়া দেখে না। কথাগুলো বলার সময় তার চোখে না ছিল অভিযোগ, না ছিল কষ্টের প্রকাশ, কিন্তু তবুও যেন কথার ফাঁকে ফাঁকে লুকিয়েছিল হাজারটা না বলা গল্প। স্টাফটা কিছুক্ষণ চুপ করে রইল, কি বলবে বুঝে উঠতে পারলো না, শুধু তাকিয়ে থাকলো আয়ানের দিকে। আর আয়ান আবার আগের মতোই চুপচাপ কফির কাপটা হাতে নিয়ে সামনে এগিয়ে গেল, যেন এই কথোপকথনটা তার জীবনের কোনো অংশই না, সবকিছুই তার কাছে অভ্যাস হয়ে গেছে। কফির কাপটা হাতে নিয়ে ধীরে ধীরে আবার ম্যানেজারের রুমের দিকে এগিয়ে গেল আয়ান। তার হাঁটার ভঙ্গিতে ছিল এক ধরনের নীরব ক্লান্তি, কিন্তু মুখে সেই চেনা নির্লিপ্ত ভাব, যেন কিছুই তাকে ছুঁতে পারে না। দরজা হালকা নক করে ভিতরে ঢুকতেই ম্যানেজার বিরক্ত মুখে তাকালো। আয়ান কিছু না বলে চুপচাপ কফির কাপটা টেবিলের এক পাশে রেখে দিল। ঠিক তখনই অফিসের বাইরে হঠাৎ একটা অস্বাভাবিক নড়াচড়া শুরু হলো। করিডর জুড়ে ফিসফাস, কেউ সোজা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, কেউ দ্রুত নিজের কাজের ভান করছে। পরিবেশটা এক মুহূর্তে বদলে গেল। ম্যানেজার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে জানালার দিকে তাকিয়ে বলল, স্যার আসছে মনে হয়। কয়েক সেকেন্ডের মধ্যে দরজার সামনে এসে দাঁড়ালো অফিসের মালিক। তার সাথে ছিল একটা মেয়ে, আত্মবিশ্বাসে ভরা, চোখে মুখে স্পষ্ট অহংকার, যেন এই জায়গাটা তার জন্য খুবই ছোট। মেয়েটার নাম ইরা, মালিকের একমাত্র মেয়ে। তার হাঁটার ভঙ্গি, চোখের দৃষ্টি, সব কিছুতেই একটা রাগী, ঠান্ডা আর অহংকারী ভাব স্পষ্ট, যেন সে কাউকেই তেমন গুরুত্ব দেয় না। মালিক ভেতরে ঢুকতেই সবাই একে একে দাঁড়িয়ে গেল, চারপাশে সম্মানের একটা চাপা পরিবেশ তৈরি হলো। ম্যানেজার তাড়াতাড়ি এগিয়ে গিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার। এরপর এক একে অফিসের সবাই সালাম দিতে লাগলো। আয়নও চুপচাপ সবার পেছনে দাঁড়িয়ে মাথা নিচু করে সালাম দিল, যেন সে এই ভিড়ের মধ্যেও আলাদা করে দেখা না যায়। মালিক চারপাশে একবার তাকিয়ে শান্ত গলায় বলল, এই হচ্ছে আমার মেয়ে ইরা। আজ থেকে ও মাঝে মাঝে অফিসে আসবে, কাজগুলো শিখবে। কথাটা বলার সাথে সাথে সবাই সম্মান দেখিয়ে মাথা নেড়ে অভিবাদন জানালো। আর ইরা সবার দিকে একবার ঠান্ডা চোখে তাকালো, যেন কাউকেই বিশেষ গুরুত্ব দিল না। তার দৃষ্টি গিয়ে এক সেকেন্ডের জন্য থেমে গেল আয়ানের উপর, কিন্তু আয়ান তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে, নিজের মতোই নির্লিপ্ত, যেন এই নতুন আগমন তার জীবনে কোনো পরিবর্তন আনবে না। কিন্তু ভাগ্য ঠিকই চুপচাপ নিজের খেলা শুরু করে দিয়েছে, যার শুরুটা কেউই এখনো বুঝতে পারেনি।
রুমের ভিতরে সেই চাপা গম্ভীর পরিবেশের মাঝেই হঠাৎ ম্যানেজারের চোখ গিয়ে পড়ল আয়নের উপর। সে এখনো এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে, যেন নিজের উপস্থিতিটাই লুকিয়ে রাখতে চাইছে। ম্যানেজার ভুরুকুচকে একটু কড়া গলায় বলে উঠল, এই আয়ান, দাঁড়িয়ে আছো কেন? স্যার আর ইরা ম্যামের জন্য তাড়াতাড়ি কফি নিয়ে আসো। কথাটা এমনভাবে বলল যেন আয়ন দেরি করলেই বড় কোনো অপরাধ হয়ে যাবে। আয়ন এক সেকেন্ডও দেরি করলো না, মাথা নিচু করে দ্রুত বলল। জি স্যার। তারপর প্রায় দৌড়ানোর মতো করে রুম থেকে বের হয়ে গেল। করিডর দিয়ে দ্রুত পা চালাতে লাগলো, যেন এই ছোট্ট কাজটাতেই তার পুরো দায়িত্ব, পুরো অস্তিত্ব নির্ভর করছে। ক্যান্টিনে গিয়ে দ্রুত হাতে কফি বানাতে লাগলো সে। চামচের টুংটাং শব্দ, গরম পানি ধোয়া, সবকিছুর মাঝেও তার মনটা অদ্ভুতভাবে শান্ত। আবারও ক্লান্ত। 2টা কাপ সাবধানে হাতে নিয়ে আবারও ফিরে এলো আয়ান। দরজায় নক করে ভেতরে ঢুকে ধীরে ধীরে টেবিলের সামনে গিয়ে এগিয়ে গেল। প্রথমে মালিকের সামনে কাপটা রাখলো, তারপর ইরার সামনে। সবকিছু এতটাই নিখুঁতভাবে করার চেষ্টা যেন কোনো ভুল না হয়। ইরা ধীরে ধীরে কাপটা হাতে তুলে নিল, এক চুমুক দিল, আর ঠিক পরের মুহূর্তেই তার মুখের ভঙ্গি বদলে গেল। ভুরুকুচকে বিরক্তি দিতে ভরে উঠল। এসব কি ফালতু কফি বানিয়েছো? তার কণ্ঠে এমন একটা তাত ছিল যেন কফিটা না, আইনকেই অপমান করা হচ্ছে। রুমের ভেতর মুহূর্তে একটা অস্বস্তিকর নীরবতা নেমে এলো। এরা আবার ঠান্ডা গলেই বলল, ভালো করে বানিয়ে আনো, এটা আমি খেতে পারবো না। আইন এক মুহূর্তের জন্য চুপ করে দাঁড়িয়ে রইল, চোখ নিচু, মুখে কোনো প্রতিক্রিয়া নেই। রাগ না, অপমানের প্রকাশ, যেন এইসব কথা তার জন্য নতুন কিছু না। তারপর আস্তে করে বলল, জি ম্যাম। কাপটা তুলে নিয়ে আবার ঘুরে দাঁড়ালো সে। ধীরে ধীরে রুম থেকে বের হয়ে গেল। তার পায়ের শব্দ করিডোরে মিলিয়ে যেতে লাগলো, আর তার সাথে মিলিয়ে গেল তার নীরব সহ্য করার অভ্যাসটা, যেটা প্রতিদিন একটু একটু করে তাকে আরো নিঃশব্দ, আরো গভীর করে তুলছে। রুম থেকে বের হয়ে করিডোরে ধীরে ধীরে হাঁটতে লাগলো আয়ান। হাতে ধরা কফির কাপটা তখনও গরম, কিন্তু তার ভেতরের অনুভূতিগুলো যেন অনেক আগেই ঠান্ডা হয়ে গেছে। ইরার বলা কথাগুলো কানে বাজছে, ফালতু, ভালো করে বানিয়ে আনো, এগুলো তার জন্য নতুন কিছু না। তবু প্রতিটা শব্দ কোথাও না কোথাও গিয়ে লাগে, যদিও সে সেটা প্রকাশ করে না। ক্যান্টিনের দিকে এগোতেই হঠাৎ তার পকেটের ভিতর ফোনটা হঠাৎ কেঁপে উঠল। একটা মেসেজ এসেছে। অ্যান থেমে গেল, চারপাশে একবার তাকিয়ে নিশ্চিত হলো কেউ খেয়াল করছে না। তারপর ধীরে ধীরে ফোনটা বের করলো। স্ক্রিনে ভেসে উঠল একটা ছোট্ট মেসেজ। সতর্ক থাকুক, আজকে কিছু একটা হতে পারে। মেসেজটা পড়তেই তার চোখের দৃষ্টি এক মুহূর্তে বদলে গেল। যে চোখ এতক্ষণ নিস্তেজ ছিল, সেখানে হঠাৎ করে একটা তীক্ষ্ণতা ফুটে উঠল। ঠিক তখনই ফোনটা আবার বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল গার্ড কলিং। আইন এক সেকেন্ড দেরি না করে কলটা রিসিভ করলো, গলা নিচু, শান্ত কিন্তু দৃঢ়। বলো। বস, আজকে খবর এসেছে আপনাদের মালিকের উপর হামলা হতে পারে। লোকজন মুভ করছে ইতিমধ্যে। এক মুহূর্তের জন্য চারপাশের সব শব্দ যেন থেমে গেল। আইন কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে তখন আর আগে সেই সাধারণ পিয়নের ছাপ নেই, বরং এক অদ্ভুত ঠান্ডা হিসাবি দৃষ্টি। তারপর খুব শান্ত কিন্তু কঠিন গলায় বলল, ব্যবস্থা করো যেন এদের কোনো ক্ষতি না হয়। কথাগুলো ছিল সংক্ষিপ্ত, কিন্তু এর ভেতরে লুকিয়ে ছিল একটা অদৃশ্য ক্ষমতা, একটা অদেখা নিয়ন্ত্রণ। ওপাশ থেকে সাথে সাথেই উত্তর এলো, এই আয়ান। কলটা কেটে গেল। আয়ন আবার কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে ফোনটা পকেটে ঢুকিয়ে নিল। মুহূর্তের মধ্যে তার মুখের ভাব আবার আগের মতোই নিলিপ্ত হয়ে গেল, যেন কিছুই ঘটেনি, যেন সে এখনো সেই সাধারণ পিয়ন যার কাজ শুধু কফি বানানো। তারপর আবার ক্যান্টিনের দিকে হাঁটা শুরু করলো। হাতে কফির কাপ, মুখে নীরবতা, কিন্তু তার অদৃশ্য জগৎটা তখন ইতিমধ্যেই নড়ে উঠেছে। ক্যান্টিনে এসে আবার নতুন করে কফি বানাতে লাগলো আয়ান, আগে থেকেও বেশি মনোযোগ দিয়ে, যেন কোনো ভুলের সুযোগ না থাকে এবার।
চামচের হালকা শব্দ, গরম পানি ধোয়া আর কাপে কফির গাঢ় রং সবকিছু খুব নিখুঁতভাবে মিশিয়ে নিল। যেন এই ছোট্ট কাজটার মধ্যে সে নিজের দায়িত্বটুকু সম্পূর্ণ করতে চায়। কাপটা সাবধানে হাতে নিয়ে আবার ম্যানেজারের রুমের দিকে এগিয়ে গেল আয়ান। দরজায় নক করে ভেতরে ঢুকে আগের মতোই চুপচাপ টেবিলের উপর কফিগুলো রেখে দিল। ইরা এবার ধীরে ধীরে কাপটা তুলে নিল, এক চুমুক খেলো, কিছুক্ষণ চুপ করে থাকলো, কিন্তু এবার আর কোনো কথা বলল না, না কোনো অভিযোগ, না কোনো তাচ্ছিল, শুধু নীরবভাবে কফিটা খেতে লাগলো। রুমের ভেতরের পরিবেশটা একটু হলেও স্বাভাবিক হয়ে এলো। আয়না কোনো কথা না বলে নিঃশব্দে সেখান থেকে বের হয়ে গেল। এরপর পুরো দিনটা যেন একই ছন্দে কাটতে লাগলো। ইরা তার বাবার সাথে অফিসের এক একটা কাজ মন দিয়ে দেখছে, ফাইল চেক করছে, মাঝে মাঝে প্রশ্ন করছে। সব কিছুতে তার সেই আত্মবিশ্বাসী আর একটু রাগী ভঙ্গি স্পষ্ট। আর এর মাঝে বারবার ছোট ছোট আদেশ ভেসে আসতে লাগলো। এই আয়ান, ওই ফাইলটা নিয়ে আসো। এই আয়ান, একটু পানি দাও। এই আয়ান, ওই রিপোর্টটা নিয়ে যাও ম্যানেজারের কাছে। প্রতিটা ডাকে আয়ন একইভাবে সাড়া দিল। কোনো বিরক্তি নেই, কোনো প্রশ্ন নেই, শুধু মাথা নিচু করে কাজ করে যাওয়া। সে একবার ফাইল নিয়ে যাচ্ছে, একবার কাগজ দিচ্ছে, আবার কখনো পানি, কখনো চা। পুরো দিনটাই যেন তার জন্য শুধু দৌড়ানো আর আদেশ পালন করার মধ্যেই সীমাবদ্ধ। তার ক্লান্ত পা ধুলো মাখা হাত আর নীরব সব কিছুতেই বলে দিচ্ছিল সে কতটা পরিশ্রম করছে। তবুও কারোর চোখে সে বিশেষ কিছু না, শুধু একজন সাধারণ পিয়ন যার কাজ সবার ছোটখাটো প্রয়োজন মেটানো। আর আয়ান সবকিছু চুপচাপ করে যেতে লাগলো, যেন এই ব্যস্ততার মাঝে সে নিজের ভেতরের সবকিছু চাপা দিয়ে রাখছে। একটা অদ্ভুত শান্ত মুখের আড়ালে লুকিয়ে রাখছে হাজারটা না বলা গল্প। সারাদিনে দৌড়ঝাঁপ, বকা, আদেশ আর ক্লান্তি শেষে অবশেষে কাজ শেষ হলো আয়ানের। অফিসের আলো ধীরে ধীরে নিভে আসছে, মানুষজন একে একে বের হয়ে যাচ্ছে, আর সবার শেষে নিঃশব্দে বের হলো সে। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে একবারও পেছনে তাকালো না, যেন এই জায়গাটা তার জন্য শুধু দায়িত্ব, কোনো অনুভূতি নেই এখানে। বাইরে ঠান্ডা হাওয়া গায়ে লাগতেই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো আয়ান। তারপর ধীর পায়ে নিজের বাসার দিকে হাঁটা শুরু করলো। ছোট্ট একটা বাসা, খুব সাধারণ, খুব নিঃশব্দ, যেখানে তার ফিরে আসার জন্য কেউ অপেক্ষা করে না, কেউ দরজা খুলে দেয় না। দরজা খুলে ভেতরে ঢুকতে একটা শূন্যতা তাকে ঘিরে ধরল, যেন পুরো ঘরটাই তার একাকিত্বের সাক্ষী। ব্যাগটা একপাশে রেখে ধীরে ধীরে হাত মুখ ধুয়ে নিল আয়ান। তারপর রান্নাঘরের দিকে গিয়ে চুপচাপ রান্না করতে লাগলো। চুলায় আগুন জ্বলছে, পাতিলে কিছু ফুটছে। এই ছোট ছোট শব্দগুলোই যেন তার জীবনের একমাত্র সঙ্গী। ঠিক তখনই হঠাৎ তার ফোনটা বেজে উঠল। নিস্তব্ধ ঘরের ভেতর শব্দটা কেমন যেন আলাদা করে কানে লাগলো। অ্যান হাত মুছে ফোনটা তুলে নিল। স্ক্রিনে ভেসে উঠল মা। এক মুহূর্তের জন্য তার চোখে এক অদ্ভুত নরমতা ফুটে উঠল। তারপর কলটা রিসিভ করলো। হ্যালো মা। ওপাশ থেকে ভেসে এলো কাঁপা কাঁপা অভিমান মেশানো কণ্ঠ। বাবা, তুই বাড়িতে আসিস না কেন রে? তোর জন্য মনটা কেমন করে জানিস? একটু থেমে আবার বলল, কতদিন এভাবে দূরে থাকবি? এইভাবে কি থাকা যায়? তার কণ্ঠে ছিল অভিযোগ, ভালোবাসা আর না বলা কষ্টের মিশ্রণ। তারপর আরো নরম কিন্তু গভীর একটা কথা বলল, রাজপ্রাসাদ ছেড়ে কুড়ে ঘরে কি সুখ পাস বলতো? কথাটা শুনিয়ে আইন কয়েক সেকেন্ড চুপ করে রইল। তার চোখের দৃষ্টি ধীরে ধীরে গভীর হয়ে উঠল, যেন এই একটা প্রশ্নই তার ভিতরে সবকিছু নাড়িয়ে দিল। চুলার আগুন তখনও জ্বলছে, কিন্তু আয়ন যেন অন্য কোথাও হারিয়ে গেছে। একটা প্রশ্নের ভেতরে, একটা অতীতের ভেতরে, যেটা সে চাইলেও এড়িয়ে যেতে পারে না। মায়ের কথাগুলো শোনার পর কিছুক্ষণ একদম চুপ হয়ে রইল আয়ান, যেন শব্দ খুঁজে পাচ্ছে না, কিংবা খুঁজেও বলতে চাইছে না। চোখটা একটু নিচুর দিকে নামিয়ে নিল সে, ঠোঁট নাড়ালো ধীরে ধীরে। আসবো মা, কাজ শেষ হলেই আসবো। তার গলায় ছিল শান্ত একটা ভরসা, কিন্তু কোথাও যেন লুকিয়েছিল অদৃশ্য এক দূরত্ব। ওপাশ থেকে আবারও মায়ের কণ্ঠ ভেসে এলো, এবার একটু বেশি ভাঙ্গা। তোর বাবা কি একা সব সামলাতে পারে বাবা? সবকিছু তো আর তোর বাবার পক্ষে সম্ভব না। তুই না থাকলে ঘরটা কেমন ফাঁকা লাগে জানিস?
কথাগুলো যেন সরাসরি গিয়ে লাগলো আয়নের বুকের ভেতর, তবু সে নিজেকে সামলে নিল, নিজের কণ্ঠটাকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো। চিন্তা করো না মা, আমি মাঝে মাঝে যাব, তবে কাজ না শেষ হলে একেবারে গিয়ে থাকতে পারবো না। একটু সময় দাও আমাকে, সব ঠিক হয়ে যাবে। তার কথাগুলো ছিল আশ্বাসের মতো, কিন্তু এর ভেতরে লুকিয়েছিল অনেক না বলা কথা, অনেক অজানা কারণ। মা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নরম গলায় বলল। অ্যান হালকা করে চোখ বন্ধ করলো, তারপর আস্তে করে বলল, ঠিক আছে মা, তুমি দোয়া করো আমার জন্য। আরো দু একটা ছোটখাটো কথা হলো, তারপর ধীরে ধীরে কলটা কেটে দিল আয়ান। ঘরটা আবার আগের মতো নিস্তব্ধ হয়ে গেল, শুধু চুলার আগুনের শব্দ আর পাতিলে ফুটতে থাকা পানির আওয়াজ ভেসে আসছে। আয়ান কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে রান্নার কাজে ফিরে গেল, যেন এই ছোট্ট কাজটুকুই তার একমাত্র বাস্তবতা। সবকিছু শেষ করে চুপচাপ প্লেটে করে খাবার নিল, টেবিলের সামনে বসে একা একা খেতে লাগলো। না কোনো কথা, না কোনো শব্দ, শুধু নিঃশব্দে খাবার মুখে তুলছে, যেন খাওয়াটাও একটা দায়িত্ব, কোনো আনন্দ না। চারপাশে কেউ নেই, কোনো হাসি নেই, কোনো গল্প নেই, শুধু একটা মানুষ আর তার নিঃশব্দ জীবন, যেখানে প্রতিটা রাত এমনভাবে কেটে যায়। একা একাই খাওয়া শেষ করে ধীরে ধীরে প্লেটটা সিঙ্কে রেখে দিল আয়ান। পুরো ঘরটা তখন নিস্তব্ধ, শুধু তার নিঃশ্বাসের শব্দটুকুই শোনা যাচ্ছে। এক গ্লাস পানি খেয়ে ধীরে ধীরে নিজের রুমের দিকে এগিয়ে গেল সে। দরজা খুলে ভেতরে ঢুকতে সেই চেনা নীরবতা আবার তাকে ঘিরে ধরল। বিছানার পাশে গিয়ে বসতেই মনে হলো শরীরটা যেন আর চলতে চায় না। সারাদিনের ক্লান্তি, মানসিক চাপ সব মিলিয়ে সে একদম নিঃশেষ হয়ে গেছে। ঠিক তখনই হঠাৎ ফোনটা আবার বেজে উঠল। নিস্তব্ধ ঘরের ভেতর শব্দটা কেমন যেন কাঁপন তুলে দিল। অ্যান ধীরে ধীরে ফোনটা হাতে তুলে নিল। স্ক্রিনে ভেসে উঠল গার্ড কলিং। তার চোখের দৃষ্টি এক মুহূর্তে বদলে গেল। ক্লান্ত সেই মানুষটা যেন কোথাও হারিয়ে গিয়ে জায়গা করে নিল এক অচেনা কঠিন কেউ। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে দ্রুত কণ্ঠ। জি বস। বস, যারা আপনার অফিসের বসকে অ্যাটাক করতে চেয়েছিল তাদের ধরে এনেছি, আপনি আসুন। এক মুহূর্তের জন্য পুরো ঘরটা যেন থেমে গেল। আয়ন চোখ বন্ধ করলো, তারপর ধীরে ধীরে খুলল। সেই চোখে আর কোনো ক্লান্তি নেই, নেই কোনো নরমতা, শুধু ঠান্ডা ভয়ঙ্কর স্থিরতা। তার ঠোঁট নড়ল ধীরে। আসছি। একটা শব্দ, কিন্তু এর ভেতরে লুকিয়েছিল আদেশ, সিদ্ধান্ত আর নিয়ন্ত্রণ। কলটা কেটে দিতেই আয়ন উঠে দাঁড়ালো, আলমারির দিকে এগিয়ে গেল ধীরে ধীরে। একটা সাধারণ পিয়নের শার্ট খুলে ফেল, আর তার জায়গায় পড়ল সম্পূর্ণ ভিন্ন এক রূপ। কালো পোশাক, গম্ভীর উপস্থিতি, আর চোখে সেই অচেনা আগুন। মুহূর্তের মধ্যেই বদলে গেল সবকিছু। এই সেই আয়ন না, যে সারাদিন অপমান সহ্য করে চুপচাপ কাজ করে। এটা সেই মানুষ যার এক কথাই জীবন মৃত্যুর হিসাব বদলে যায়। দরজা খুলে বাইরে বের হয়ে গেল সে। রাতের অন্ধকারে মিলিয়ে যেতে লাগলো তার ছায়া। সে চলে যাচ্ছে তার সেই অদৃশ্য জগতে, যেখানে কেউ তাকে আয়ন বলে না, যেখানে তার একটাই নাম এসি, যার নাম শুনলেই পুরো শহর কেঁপে ওঠে, যার ছায়াও মানুষ এড়িয়ে চলে, আর যার রাজত্ব চলে অন্ধকারে প্রতিটা কোণে নিঃশব্দে কিন্তু ভয়ঙ্করভাবে। রাতের অন্ধকারে বাড়ির দরজা পেরিয়ে বাইরে বের হতেই চারপাশটা যেন অন্যরকম লাগলো। নিস্তব্ধ রাস্তা, দূরে হালকা আলো, আর তার মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা কালো গাড়ি যেন অপেক্ষা করছিল শুধু তার জন্যই। অ্যান ধীরে ধীরে গাড়ির দিকে এগিয়ে গেল। তার হাঁটার ভঙ্গিতে আর সেই ক্লান্তি নেই, বরং আছে এক ধরনের ভয়ঙ্কর স্থিরতা। গাড়ির কাছে পৌঁছাতে ড্রাইভার দ্রুত নেমে এসে মাথা নিচু করে সালাম দিল। আসসালামু আলাইকুম বস। তারপর সম্মান দেখিয়ে দরজাটা খুলে দিল। আয়ন কোনো উত্তর দিল না, শুধু একবার তাকালো, তারপর চুপচাপ গাড়ি ভেতরে বসে পড়ল। দরজা বন্ধ হতেই গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করলো। শহরের আলো পেছনে পড়ে থাকতে লাগলো, আর সামনে এগোতে লাগলো এক অজানা অন্ধকারের দিকে।
গাড়ির ভেতরে পুরোটা সময় আইন চুপচাপ বসে রইল, চোখের দৃষ্টি জানালার বাইরে। কিন্তু তার চিন্তাগুলো অনেক গভীরে, যেখানে কোনো দয়া নেই, কোনো দুর্বলতা নেই। কিছুক্ষণ পর গাড়িটা এসে থামলো একটা নির্জন জায়গায়। বাইরে থেকে সাধারণ মনে হলো, ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা। গাড়ি থেকে নামতেই চারপাশে দাঁড়িয়ে থাকা লোকজন একসাথে মাথা নিচু করে সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার। আইন ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। তার উপস্থিতিতেও চারপাশে একটা চাপা ভয় ছড়িয়ে পড়ল। একটা রুমে দরজা খুলে দেওয়া হলো। ভিতরে কয়েকজন লোক বাঁধা অবস্থায় বসে আছে, মুখে আতঙ্ক স্পষ্ট। আইন ভিতরে ঢুকতেই তারা কেঁপে উঠল, যেন সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা তাদের শেষ পরিণতি। আইন কিছুক্ষণ চুপ করে তাদের দিকে তাকিয়ে রইল। সেই দৃষ্টি এতটাই ঠান্ডা যেন তাদের অস্তিত্বটাই তার কাছে কিছু না। তারপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে একজনের সামনে দাঁড়ালো। কোনো কথা না বলে হঠাৎই একটা জোরালো ঘুষি মারল। লোকটা মাটিতে পড়ে গেল। আয়নের গলা ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর। কেন ওনাদের উপর হামলা করতে চেয়েছিলি কেন বল? লোকগুলো কাঁপতে লাগলো, বাঁচার জন্য মরিয়া হয়ে উঠল। বস, আমাদের ছেড়ে দিন, আমরা ভুল করেছি। কিন্তু আয়ান থামলো না, আবার আঘাত করতে লাগলো, যেন উত্তর না পাওয়া পর্যন্ত থামার ইচ্ছেটাই নেই তার। লোকগুলো কাঁদতে কাঁদতে বলল, আমরা কিছু জানি না বস, আমরা শুধু অর্ডার ফলো করি, আমাদের বস জানে সব। রুমের ভেতরে বাতাস ভারী হয়ে উঠল। ভয়, আতঙ্ক আর নিঃশব্দ চিৎকারে ভরে গেল চারপাশ। আইন থেমে গেল এক মুহূর্তের জন্য। তার চোখে তখন চিন্তার ছায়া, কিন্তু সেই সাথে আরো ভয়ঙ্কর কিছু। কারণ সে জানে এই খেলাটা এখানে শেষ না, এর পেছনে আছে বড় কেউ, আরো বড় রহস্য। আর আয়ান সে থামার মানুষ না। লোকগুলোর কাঁপতে থাকা গলা, অসহায় চোখ, সবকিছু মিলে রুমের ভেতরে পরিবেশটা হয়ে উঠছিল ভয়ঙ্কর ভারী। কিন্তু আয়নের চোখে কোনো দয়া ছিল না, বরং তাদের কথাগুলো যেন তার রাগকে আরো বাড়িয়ে দিচ্ছিল। হঠাৎ করে সে দাঁত চেপে সামনে এগিয়ে গেল, একজনকে ধরে এমন জোরে আঘাত করলো যে লোকটা মাটিতে লুটিয়ে পড়ল। আরেকজন পালানোর চেষ্টা করতে তাকে টেনে এনে নির্মমভাবে মারতে লাগলো। ঘুষি, লাথি, একটার পর একটা আঘাতে লোকগুলো চিৎকার করতে লাগলো। তাদের সেই চিৎকার দেওয়ালের ভেতর আটকে গিয়ে আরো ভয়ঙ্কর হয়ে উঠছিল। আয়ান থামছিল না, যেন তার ভিতরে জমে থাকা সব রাগ, সব অজানা ক্ষোভ এই মানুষগুলোর উপর ঝরে পড়ছে। একসময় এমন অবস্থা হলো তাদের, হাত পা ভেঙে একেবারে অসহায় করে ফেললো সে। কেউ আর ঠিকভাবে নড়তেও পারছে না। তারপর ধীরে ধীরে থামলো আয়ান। ভারী শ্বাস নিচ্ছে, কিন্তু চোখ এখনো ঠান্ডা স্থির। কয়েক সেকেন্ড চুপ করে থেকে সে পাশে দাঁড়িয়ে থাকা লোকেদের দিকে তাকালো। তার গলা আবার সেই আগের মতোই শান্ত, কিন্তু ভয়ঙ্কর কৃতিত্বে ভরা। ওদের হাসপাতালে ভর্তি করে দিয়ে আসো। কথাটা শুনে সবাই একসাথে মাথা নিচু করে বলল। জি বস। মাটিতে পড়ে থাকা লোকগুলো কষ্টে কাঁপছে, কিন্তু তাদের চোখে একটা অদ্ভুত ভয়। কারণ তারা এখনো জানে না কে তাদের এই অবস্থা করলো। আয়নের মুখ পুরোটা ঢাকা ছিল একটা কালো মাস্কে। তারা শুধু দেখছে তার চোখ, সেই ঠান্ডা নিত্যই দৃষ্টি, যেটা কোনোদিন ভুলতে পারবে না তারা। আইন ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার পায়ের শব্দ রুমের ভেতর প্রতিধ্বনিত হতে লাগলো। অন্ধকারের ভেতর মিলিয়ে যেতে লাগলো তার ছায়া। সে আবার ফিরে যাচ্ছে তার সেই দুই জীবনের মাঝখানে, যেখানে একদিকে সে একটা সাধারণ পিয়ন আর অন্যদিকে একটা নাম যাকে মানুষ দেখতে পায় না, কিন্তু ভয় পায় সবচেয়ে বেশি। পরের দিন সকালটা যেন অন্যরকম নীরবতায় শুরু হলো। রাতের সবকিছু পেছনে ফেলে আবার সেই সাধারণ জীবনে ফিরে এসেছে আয়ান, যেখানে সে শুধু একজন পিয়ন আর কিছুই না। অফিসে ঢুকতেই আগের মতোই ব্যস্ত পরিবেশ। কেউ কাজ নিয়ে দৌড়াচ্ছে, কেউ ফাইল নিয়ে বসে আছে। সবকিছুই স্বাভাবিক, যেন কিছুই ঘটেনি গত রাতে। আজ একটা ছোট্ট পরিবর্তন আছে। মালিক আসেনি, তার জায়গায় এসেছে ইরা। অফিসে কেবিনে বসে আছে সে, সামনে ছড়িয়ে থাকা ফাইল আর পাশে দাঁড়িয়ে ম্যানেজার তাকে একে একে কাজ বুঝিয়ে দিচ্ছে। ম্যানেজার বেশ সিরিয়াস গলায় বলছে, ম্যাম, এগুলো হচ্ছে আমাদের গত মাসের রিপোর্ট, আর এই ফাইলগুলো ক্লায়েন্ট ডিলের, এগুলো একটু ভালো করে দেখবে। এরা মনোযোগ দিয়ে সব শুনছে, মাঝে মাঝে প্রশ্ন করছে, আবার কিছু জায়গায় ভুরু কুচকে নিজের মতো করে ভাবছে।
তার সেই আত্মবিশ্বাসী আর কড়া স্বভাবটা স্পষ্ট। ঠিক তখনই দরজার পাশে দাঁড়িয়ে থাকা আয়ন ধীরে ধীরে ভেতরে ঢুকলো, হাতে কয়েকটা ফাইল। চুপচাপ এগিয়ে গিয়ে টেবিলের উপর ফাইলগুলো সাজিয়ে রাখতে লাগলো, একটার পর একটা নিখুঁতভাবে। তার চোখ নিচু, মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন সে এই দেশের অংশ না, শুধু একটা ছায়া। ম্যানেজার ফাইলগুলো দেখে বলল, হ্যাঁ, এগুলো ম্যামকে দাও, এগুলো খুব ইম্পর্টেন্ট। আয়ন মাথা নাড়িয়ে ফাইলগুলো ইরার দিকে এগিয়ে দিল। ইরা একবার চোখ তুলে তাকালো তার দিকে। কয়েক সেকেন্ডের জন্য তাদের দৃষ্টি মিলল, কিন্তু আয়ন সাথে সাথে চোখ নামিয়ে নিল, যেন কিছুই হয়নি। ইরা আবার ফাইলের দিকে মন দিল, কিন্তু তার চোখে এক মুহূর্তের জন্য একটা অদ্ভুত ভাব ফুটে উঠেছিল, যেন সে কিছু একটা খেয়াল করেছে, কিন্তু ঠিক ধরতে পারছে না। আর আয়ান আগের মতোই চুপচাপ দাঁড়িয়ে রইল নিজের কাজের অপেক্ষায়, তার ভেতরে পুরো সত্যটা লুকিয়ে রেখে সবার সামনে একটা সাধারণ মানুষের অভিনয় করে যাচ্ছে। অফিসের কেবিনের সকালটা ধীরে ধীরে ব্যস্ততায় ভরে উঠছে। ফাইলের শব্দ, কাগজের উল্টানো পাতা আর ম্যানেজারের ব্যাখ্যার মাঝে ইরা একদম মনোযোগ দিয়ে কাজ বুঝে নিচ্ছে। ঠিক তখনই ইরা হালকা বিরক্ত চোখে আয়নের দিকে তাকিয়ে ঠান্ডা গলেই বলল, এখানে দাঁড়িয়ে না থেকে কড়া করে কফি বানিয়ে আনো। কথাটা এমনভাবে বলল যেন এটা কোনো অনুরোধ না, বরং স্বাভাবিক একটা আদেশ, যেটা না মানার প্রশ্নই আসে না। আইন এক সেকেন্ডও দেরি করল না, মাথা নিচু করে শান্ত গলায় বলল, জি ম্যাম। তারপর নিঃশব্দে রুম থেকে বের হয়ে গেল, যেন এই আদেশগুলোই তার নিত্যদিনের অভ্যাস। ক্যান্টিনে গিয়ে আবার সেই একই নিখুঁত ভঙ্গিতে কফি বানাতে লাগলো সে। কাপ, চামচ, গরম পানি ধোয়া সবকিছু খুব যত্ন নিয়ে তৈরি করলো। কিছুক্ষণ পর 2 কাপ কফি নিয়ে আবার কেবিনে ফিরে এলো আয়ান। দরজায় নক করে ভেতরে ঢুকে টেবিলের পাশে রেখে দিল। ঠিক সেই সময় ম্যানেজার তার ফোনে ব্যস্ত থাকায় একবার তাকিয়ে বলল, আমি একটু বাইরে যাচ্ছি ম্যাম, আপনি কাজগুলো দেখে নিন। কথাটা বলেই সে দ্রুত রুম থেকে বের হয়ে গেল, আর রুমটা হয়ে গেল আরও নীরব। ইরা একা বসে একটা বড় ফাইল খুলে মনোযোগ দিয়ে দেখতে লাগলো। চোখ কুঁচকে একের পর এক পৃষ্ঠা উল্টাচ্ছে, কিন্তু কিছুতেই হিসাব মিলাতে পারছে না। ভুরু কুঁচকে সে নিজেই নিজেকে বলল, এটা কেন মিলছে না? এখানে তো কিছু গরমিল আছে। ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা আয়ান ধীরে ধীরে বলল, আমি মিলিয়ে দিতে পারি। কথাটা শুনে ইরা সাথে সাথে মাথা তুলে তাকালো, চোখে স্পষ্ট অবিশ্বাস। তুমি তুমি সামান্য পিয়ন হয়ে এত বড় ফাইলের হিসাব মিলাবে? তার কণ্ঠে ছিল তাচ্ছিল, যেন সে আগে ধরে নিয়েছে এটা অসম্ভব। আইন কিছু না বলে শুধু ফাইলটা হাতে নিল, চুপচাপ একের পর এক পৃষ্ঠা উল্টাতে লাগলো। চোখের দৃষ্টি খুব শান্ত, কিন্তু মনোযোগ একদম তীক্ষ্ণ। কয়েক মিনিটের মধ্যে সে আঙ্গুল দিয়ে কয়েকটা জায়গা দেখিয়ে বলল, এখানে যোগের ভুল আছে, এই পেজে ক্লায়েন্ট ডাটা ডুপ্লিকেট হয়েছে, আর এখানে টাইমিং মিসম্যাচ। এরা একবার তাকালো ফাইলের দিকে, তারপর আবার আয়নের দিকে। তার চোখে একবার অবাক হওয়ার ছাপ স্পষ্ট, যেন সে বিশ্বাসই করতে পারছে না যে একটা সাধারণ পিয়ন এত দ্রুত এত নিখুঁতভাবে সব ভুল ধরতে পারল। এরা ধীরে ধীরে ফাইলটা আবার চেক করতে লাগলো, আর প্রতিটা লাইনে গিয়ে দেখলো আইন যা বলেছে সব কিছুই ঠিক। এক মুহূর্তের জন্য রুমটা একদম চুপ হয়ে গেল। ইরার চোখ তখনও ফাইলের উপর, কিন্তু তার ভেতরে একটা প্রশ্ন ঘুরতে লাগলো, এই ছেলে আসলে কে? আর আয়ান আগের মতোই শান্তভাবে দাঁড়িয়ে আছে, যেন কিছুই হয়নি, যেন এটা তার জন্য খুব সাধারণ একটা ব্যাপার। রুমের ভেতরেই সেই অদ্ভুত নীরবতা ধীরে ধীরে কাটিয়ে আবার কাজে মন দিল ইরা, কিন্তু তার চোখের কোণে কোথাও যেন রয়ে গেল সেই বিস্ময়। একজন পিয়ন এত নিখুঁতভাবে হিসাব মিলালো। কিছুক্ষণ পর ফাইলগুলো গুছিয়ে রেখে ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে, মুখে আবার সেই আগের মতো কড়া ভাব, যেন কিছুই তাকে নড়াতে পারেনি। এরা কেবিন থেকে বের হয়ে করিডর দিয়ে নিচে যাওয়ার জন্য হাঁটা শুরু করলো। হাই হিলের শব্দ করিডরে প্রতিধ্বনিত হতে লাগলো এক ধরনের আত্মবিশ্বাসী ছন্দে। আর পেছন থেকে চুপচাপ কিছু ফাইল গুছিয়ে বের হচ্ছিল আয়ান। তার চোখ স্বাভাবিকভাবেই ইরার দিকে ছিল।
যেন সে অভ্যাসবশত খেয়াল রাখছে। ঠিক তখনই হঠাৎ করে ইরার পা হালকা করে বেঁকে গেল। হাই হিলটা যেন মেঝেতে সঠিকভাবে বসল না, আর পরের মুহূর্তে সে ভারসাম্য হারিয়ে সামনে পড়ে যেতে লাগলো। সবকিছু যেন এক সেকেন্ডের জন্য থেমে গেল। আর ঠিক সেই মুহূর্তেই আয়ন দৌড়ে এগিয়ে এলো, এক হাতে ইরার হাত ধরে আরেক হাতে তার কোমর সামলে নিল। এরা পুরোটা ভর দিয়ে পড়ে গেল আয়নের গায়ের উপর। একটা অদ্ভুত নীরবতা চারপাশে ছড়িয়ে পড়ল। তাদের দুজনের মুখ খুব কাছাকাছি, নিঃশ্বাসের উষ্ণতা একে অপরের গায়ে লাগছে। সময়টা যেন থেমে গেছে কয়েক সেকেন্ডের জন্য। এরা চোখে বিস্ময় স্পষ্ট। এমনভাবে কেউ তাকে ধরবে, এমনভাবে কেউ তার এতটা কাছে আসবে, এটা যেন তার অভ্যাসের বাইরে। আর আয়ান, তার চোখ সেই চেনা শান্ত দৃষ্টি, কিন্তু কোথাও যেন লুকিয়ে আছে অন্যরকম একটা গভীরতা, যেটা কেউ সহজে বুঝতে পারে না। চারপাশের করিডর নিস্তব্ধ, শুধু তাদের দুজনের মাঝে সেই অদ্ভুত অচেনা অনুভূতিটা যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। কয়েক সেকেন্ড পর ইরা যেন নিজের হুঁশে ফিরে এলো, তাড়াতাড়ি নিজেকে সরিয়ে নিল, কিন্তু তার চোখে এখনো সেই অস্বস্তি আর অজানা অনুভূতির ছাপ রয়ে গেছে। আর আয়ান ধীরে ধীরে হাত নামিয়ে আবারও আগের মতোই দাঁড়িয়ে গেল, যেন কিছুই হয়নি। অথচ সেই কয়েক মুহূর্ত তাদের দুজনের জীবনে একটা অদ্ভুত পরিবর্তনের শুরু হয়ে গেল। আয়ান মনে মনে বলল, এটা একদম ঠিক হলো না। ম্যাডাম কি বলে আল্লাহ জানে। কয়েক সেকেন্ড সেই অদ্ভুত নীরবতা ভেঙে ধীরে ধীরে নিজেকে সামলে নিল আয়ান, যেন কিছুই হয়নি, যেন এই মুহূর্তটা তার জীবনের কোনো অংশই না। সে এক পা পেছনে সরে গেল, মাথা নিচু করে শান্ত গলায় বলল, সরি ম্যাম। কথাটা খুব সাধারণ, খুব ছোট, কিন্তু তার ভেতরে ছিল একটা দূরত্ব বজায় রাখার চেষ্টা। তারপর আর এক সেকেন্ডও দাঁড়ালো না, ধীরে ধীরে ঘুরে সোজা চলে গেল করিডরের ভেতর দিয়ে নিজের জায়গায় ফিরে যাওয়ার জন্য। তার পায়ের শব্দ মিলিয়ে যেতেই ইরা কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতর অদ্ভুত একটা কম্পন হচ্ছে, যেন হঠাৎ করে কিছু একটা বদলে গেছে, যেটা সে নিজেও বুঝতে পারছে না। আয়নের স্পর্শটা যেন এখনো তার হাতে, তার কাঁধে রয়ে গেছে। সে অস্বস্তি বোধ করলো, ভুরুকুচকে নিজের হাতটা শক্ত করে চেপে ধরল, যেন সেই অনুভূতিটা মুছে ফেলতে চায়। মাথা ঝাঁকিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো ইরা। তারপর নিজের মনে নিজেই একটু বিরক্ত হয়ে বলল, কি সব বাজে বাজে ভাবছি আমি? একটা পিয়ন, একটা সাধারণ স্টাফ, তার স্পর্শে আমার কেন এমন লাগবে? তার চোখে আবার সেই অহংকারের ছাপ ফিরে এলো। ঠোঁট বাঁকিয়ে মনে মনে বলল, পিয়ন হয়ে আমার গায়ে হাত দেওয়ার সাহস হলো কিভাবে? যদিও সে জানে আয়ন তাকে বাঁচানোর জন্যই ধরেছিল, তবুও নিজের ইগোটা মানতে চাইল না। মাথা নিচু করে আবার হাঁটা শুরু করলো ইরা, যেন কিছুই হয়নি, যেন এই ঘটনাটা তার জীবনে কোনো গুরুত্বই রাখে না। কিন্তু কোথাও একটা ছোট্ট কম্পন, একটা অজানা অনুভূতি চুপচাপ জায়গা করে নিয়েছে তার ভেতরে, যেটা সে যতই অস্বীকার করুক পুরোপুরি এড়িয়ে যেতে পারবে না। বিকেলের ক্লান্ত আলোটা ধীরে ধীরে অফিসের কাছের জানালা ভেদ করে ভেতরে ঢুকছে। সারাদিনের ব্যস্ততার পর একটু বিরতির সময়ে ক্যান্টিনে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে কয়েকজন স্টাফ। এক কোণে চুপচাপ বসে আছে আয়ান, সামনে রাখা এক কাপ চা ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু তার দৃষ্টি কোথাও দূরে মনে হয়। সে এখনো বসে থাকলেও তার মন অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছে। চারপাশের হাসি, গল্প, কথাবার্তা সবকিছু চলছে নিজের মতো, কিন্তু আয়ান সেসবের অংশ না। সে নিজের নীরব জগতে ডুবে আছে। ঠিক তখনই তার ফোনটা হঠাৎ বেজে উঠল। আয়ন একটু চমকে উঠল। ফোনটা হাতে তুলে স্ক্রিনের দিকে তাকাতে তার চোখের দৃষ্টি এক মুহূর্তে বদলে গেল। স্ক্রিনে লেখা বাবা। এক সেকেন্ডও দেরি না করে কলটা রিসিভ করলো সে। হ্যালো বাবা। ওপাশ থেকে ভেসে এলো গম্ভীর, একটু চিন্তিত কণ্ঠ। আয়ান, তুমি একটু অফিসে আসো, জরুরি একটা মিটিং আছে। আমি এটা সামলাতে পারবো না, তোমাকে দরকার। কথাগুলো কানে শুনে আয়ন কয়েক সেকেন্ড চুপ করে রইল। তার চোখে তখন চিন্তার ছাপ, কিন্তু সাথে সাথে একটা সিদ্ধান্ত যেন তৈরি হয়ে গেল। আয়ন শান্ত গলায় বলল, আচ্ছা আসছি। কলটা কেটে দিতেই আর এক মুহূর্ত বসে থাকলো না সে। তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, চেয়ারটা একটু সরিয়ে দ্রুত পায়ে ক্যান্টিন থেকে বের হয়ে গেল। তার হাঁটার ভঙ্গিতে ছিল তাড়াহুড়ো, যেন এই মুহূর্তে তার অন্য একটা পরিচয় তাকে ডাকছে।
করিডর দিয়ে দ্রুত বের হয়ে গেল আয়ান। কোনো অনুমতি না, কোনো ছুটি না, শুধু চলে গেল নিঃশব্দে। ঠিক সেই সময় দূর থেকে এই দৃশ্যটা চোখে এলো ইরান। সে একটু থেমে তাকিয়ে রইল, বুড়ো কুচকে গেল হালকা করে। এই পিয়নটা এখন কোথায় গেল, তাও আবার ছুটি নিয়ে? সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর ঠোঁট বাঁকিয়ে মাথা ঘুরিয়ে নিল, যেন এই ব্যাপারটা তার ভালো লাগেনি। কিন্তু কোথাও একটা ছোট্ট কৌতূহল জন্ম নিল, এই ছেলেটা হঠাৎ এমন তাড়াহুড়ো করে কোথায় গেল। আর আয়ান, সে ইতিমধ্যে বের হয়ে গেছে তার সেই অন্য জগতে ফিরে যাওয়ার জন্য, যেটা এই অফিসের কেউ কল্পনা করতে পারে না। অফিস থেকে বের হয়ে দ্রুত পায়ে বাইরে এসে দাঁড়ালো আয়ান। তার মুখে এখনো সেই সাধারণ নির্লিপ্ত ভাবটা, যেটা সবাই দেখে, সবাই বিশ্বাস করে। কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা কালো গাড়িটার দরজা খুলতেই যেন বদলে গেল সব কিছু। ড্রাইভার দ্রুত নেমে এসে মাথা নিচু করে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম স্যার। আয়ন কোনো উত্তর না দিয়ে চুপচাপ গাড়ির ভিতর বসে পড়ল। দরজা বন্ধ হতে বাইরের পৃথিবীটা যেন তার থেকে আলাদা হয়ে গেল। গাড়ির ভিতরটা একদম আলাদা, নরম আলো, নিঃশব্দ পরিবেশ, যেন এটা একটা চলমান গোপন জগৎ। আয়ান ধীরে ধীরে নিজের শার্টের বোতাম খুলতে লাগলো। সেই সাধারণ পিয়নের পোশাকটা একে একে খুলে ফেললো, যেটা তার ছদ্মবেশ ছাড়া আর কিছুই না। তারপর পাশে রাখা ব্যাগ থেকে বের করলো একদম দামি পরিপাটি একটা ড্রেস, নিখুঁত কাটিং, গাঢ় রং, যেটা তার আসল পরিচয়ের সাথে মানানসই। গাড়ির ভেতরেই খুব শান্তভাবে সেই পোশাকটা পরে নিল সে, যেন এটা তার প্রতিদিনের অভ্যাস। এরপর ধীরে ধীরে একটা কালো মাস্ক হাতে নিল। মাস্কটা মুখে পড়তেই যেন পুরো মানুষটাই বদলে গেল। সেই সাধারণ পিয়ন হারিয়ে গিয়ে সামনে দাঁড়িয়ে রইল এক অজানা রহস্যময় কেউ, যার পরিচয় কেউ জানে না, কিন্তু যার অস্তিত্ব ভয়ঙ্কর। গাড়ি ধীরে ধীরে শহরের ব্যস্ত রাস্তায় পেরিয়ে এগিয়ে গেল। তারপর একটা বিশাল বিল্ডিং এর সামনে এসে থামল। শহরের টপ কোটিপতিদের একটি অফিস, কিন্তু এই অফিসের আসল মালিককে সেটা কেউ জানে না। গাড়ির দরজা খুলতেই চারপাশে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি আর স্টাফরা সাথে সাথে মাথা নিচু করে সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার। আয়ান ধীরে ধীরে গাড়ি থেকে নামলো। তার প্রতিটা পদক্ষেপে একটা অদৃশ্য কৃতিত্ব, একটা ভয় কাজ করছে চারপাশে। কেউ তার মুখ দেখেনি, কারণ সে মাস্কের আড়ালে লুকিয়ে আছে তার আসল পরিচয়। তবুও সবাই জানে এই মানুষটার এক কথায় সবকিছু বদলে যেতে পারে। আর আয়ান চুপচাপ সবার সালাম গ্রহণ করে ভেতরের দিকে এগিয়ে গেল, তার সেই রাজত্বের মাঝে, যেখানে সে শুধু একটা নাম না, বরং একটা শক্তি, একটা ভয়, যাকে কেউ দেখে না কিন্তু সবাই মেনে চলে। বিল্ডিংয়ের ভেতরে করিডর পেরিয়ে ধীরে ধীরে মিটিং রুমের সামনে এসে দাঁড়ালো আয়ান। দরজার সামনে দাঁড়িয়ে এক মুহূর্ত থামলো সে, যেন নিজের ভেতরে দুইটা পরিচয়কে আবার আলাদা করে নিচ্ছে। তারপর দরজাটা খুলে ভেতরে ঢুকতেই পুরো রুমের পরিবেশ যেন এক নিমিষে বদলে গেল। বড় একটা টেবিল, চারপাশে বসে আছে বিদেশি বায়াররা, তাদের সামনে ফাইল, ল্যাপটপ, সবকিছু প্রস্তুত। কিন্তু সবার দৃষ্টি একসাথে গিয়ে থামলো দরজার দিকে। আয়ানের বাবা উঠে দাঁড়ালেন, তার মুখে গর্বের হাসি ফুটে উঠল। এই তো আমার ছেলে চলে এসেছে। তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, ভরসা আর অদ্ভুত এক গর্ব, যেন এই ছেলেটার উপরই সবকিছু নির্ভর করছে। তিনি একে একে বিদেশি বায়ারদের দিকে তাকিয়ে বললেন, মিট মাই সন, হি উইল হ্যান্ডেল দিস প্রজেক্ট। বায়রা একে একে মাথা নাড়িয়ে অভিবাদন জানালো, কিন্তু তাদের চোখে স্পষ্ট কৌতূহল, কারণ সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার মুখ পুরোটা ঢাকা, শুধু চোখ দেখা যাচ্ছে। ধীরে ধীরে টেবিলের মাথায় চেয়ারে গিয়ে বসলো। তার বসার ভঙ্গিতে ছিল একদম নিখুঁত নিয়ন্ত্রণ, এক অদ্ভুত আত্মবিশ্বাস। রুমের ভিতরে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। তারপর আয়ন ঠান্ডা গম্ভীর গলায় বলল, লেটস স্টার্ট দ্য মিটিং। তার কণ্ঠ এতটাই স্থির আর শক্তিশালী যে কেউ প্রশ্ন করার সাহস পেল না। কেন সে মুখ ঢেকে রেখেছে, কেন তার পরিচয় গোপন? মিটিং শুরু হলো, একটার পর একটা প্রেজেন্টেশন, ডাটা এনালাইসিস, ডিলের শর্ত, সবকিছু এত নিখুঁতভাবে হ্যান্ডেল করতে লাগলো আয়ান, যেন সে এই জগতেরই অংশ। তার কথাই ছিল স্পষ্টতা, তার সিদ্ধান্তে ছিল দৃঢ়তা। বিদেশি বায়াররা একে অপরের দিকে তাকাতে লাগলো, তাদের চোখে ধীরে ধীরে সম্মান ফুটে উঠল। কেউ তার মুখ দেখেনি, কেউ জানে না এই মানুষটা আসলে কে, তবুও সবাই বুঝে গেল
এই মাস্কের আড়ালে লুকিয়ে আছে এমন কেউ যার ক্ষমতা আর বুদ্ধি দুটোই ভয়ঙ্করভাবে শক্তিশালী। আর আয়ান চুপচাপ নিজে জেগে বসে সবকিছু নিয়ন্ত্রণ করতে লাগলো, একটা অদৃশ্য পরিচয় নিয়ে যেটা সবাই মানে কিন্তু কেউ জানতে পারে না। দীর্ঘ সময় ধরে চলতে থাকা মিটিংটা ধীরে ধীরে শেষের দিকে এগোতে লাগলো। রুমের ভিতর এখন আর আগের মতো টানটান উত্তেজনা নেই, বরং একটা সন্তুষ্টির ছাপ ছড়িয়ে পড়েছে। আইন শেষ ডকুমেন্টটা টেবিল উপর রেখে শান্তভাবে পিছনে হেলান দিল। তার চোখে সেই একই আত্মবিশ্বাস, যেন সে আগে জানতো ফলাফল কি হতে যাচ্ছে। কয়েক সেকেন্ডের নীরবতার পর হঠাৎই একজন বিদেশি ভাইয়ের হাততালি দিয়ে বলে উঠল, Impressive, really impressive. We did expect this level of clarity. Our presentation is perfect. Everything is well stated. We are satisfied. তাদের কণ্ঠে স্পষ্ট প্রশংসা আর চোখে ফুটে উঠেছে সম্মান। আইন চুপচাপ তাদের কথা শুনছিল, কোনো বাড়তি প্রতিক্রিয়া নেই, শুধু হালকা মাথা নাড়িয়ে গ্রহণ করলো সবকিছু। তৃতীয় একজন বায়ার এবার সরাসরি বলল, We'll be in touch soon. Thank you. কথাটা শোনার সাথে সাথে রুমের ভেতরের পরিবেশ যেন আরো উজ্জ্বল হয়ে উঠল। আয়নের বাবা একপাশে দাঁড়িয়েছিলেন, তার চোখে তখন গর্বের ছাপ স্পষ্ট। তিনি যেন জানতেন এই ছেলেটা কখনো তাকে নিরাশ করবে না। আরেকজন বায়ার ফাইলটা সামনে টেনে নিয়ে, Let's finalize the agreement. We trust your company. এই কথাগুলো যেন পুরো মিটিংয়ের সাফল্যকে এক লাইনে প্রকাশ করে দিল। আয়ন ধীরে ধীরে সামনে ঝুঁকলো, তার কণ্ঠে আগের মতোই ঠান্ডা, কিন্তু এবার তাতে ছিল একটুখানি দৃঢ় সন্তুষ্টি। দেন লেটস মেক ইট অফিসিয়াল। সবাই একে একে মাথা নাড়ল। ডিলটা ফাইনাল হয়ে গেল। একটা সফল চুক্তি, একটা বড় অর্জন। কিন্তু পুরো সময় জুড়ে একটা জিনিস একই রয়ে গেল, কেউ আয়নের মুখ দেখেনি, তবু তার কথা, তার সিদ্ধান্ত, তার উপস্থিতি সবকিছু এমন ছিল যাতে কেউ আর প্রশ্ন করার সাহস পায়নি। কারণ তারা বুঝে গেছে এই মাস্কের আড়ালে লুকিয়ে আছে এমন একজন যার সাথে ডিল মানেই লাভ, আর যার বিপক্ষে যাওয়া মানেই ঝুঁকি। আর আয়ান চুপচাপ বসে রইল, তার অদৃশ্য পরিচয়কে আড়াল করে একটা বিশাল সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নিজের হাতে রেখে। এক এক করে বিদেশি বায়েরা দাঁড়িয়ে পড়ল, তাদের মুখে সন্তুষ্টির হাসি, চোখে সম্মান স্পষ্ট। হাত মেলাতে মেলাতে তারা বিদায় নিতে লাগলো। It was a pleasure doing business with you. ধীরে ধীরে তার রুম থেকে বের হয়ে গেল। দরজাটা বন্ধ হতেই পুরো মিটিং রুমটা আবার নিস্তব্ধ হয়ে গেল। একটা বড় সাফল্যের পরে সেই শান্ত পরিবেশ। আয়ন কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে আবার সে নির্লিপ্ত ভাব ফিরে এসেছে, যেন এই বড় অর্জনটাও তার জন্য খুব সাধারণ একটা ব্যাপার। সে বাবার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, এখন আমি যাই। তার গলায় ছিল তাড়াহুড়ো, যেন সে এই জায়গা থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে যেতে চায়। কিন্তু তার বাবাও ভুরু কুচকে তাকালেন, তারপর একটু গম্ভীর গলায় বললেন, আজ যেতে হবে না, আর তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে। অনেকদিন পর তুমি এসেছো। কথাগুলো শুনে আয়ন কয়েক সেকেন্ড চুপ হয়ে গেল, তার চোখে হালকা দ্বিধা ফুটে উঠল। তারপর নিচু গলায় বলল, আমি তো ছুটি আনি নাই, অফিসে যেতে হবে। কথাটা শুনে তার বাবা একটু বিরক্ত হয়ে গেলেন, কণ্ঠে রাগ মিশিয়ে উঠল, যার অফিসে হাজার হাজার মানুষ কাজ করে সেই কোম্পানির ছেলে হয়ে তুমি কেন অন্যের অফিসে পিওনের চাকরি করো বলো তো? তোমার কি অভাব আছে, নাকি এটা কোনো খেলা? রুমের ভেতরের বাতাসটা যেন একটু ভারী হয়ে উঠল। আয়ন ধীরে ধীরে মাথা নিচু করলো, কিছুক্ষণ চুপ করে তারপর বলল, তুমি বুঝবে না বাবা, কারণ আছে। তার কণ্ঠে ছিল গভীর কিছু, যেটা সে খুলে বলতে চায় না বা পারছে না। বাবা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলেন, যাই থাক, আজ বাড়ি যেতে হবে। তার গলায় ছিল আদেশ আবার অনুরোধও। আইন চুপ করে দাঁড়িয়ে রইল। তার দুইটা পৃথিবী, একটা দায়িত্ব আরেকটা পরিবার, দুটোর মাঝখানে দাঁড়িয়ে সে নিজের দ্বিধায় পড়ে গেছে। কিন্তু আজ কোন দিকটা বেছে নেবে সে? যেটা সিদ্ধান্ত তাকে নিতেই হবে। বাবার কথার পর বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল আয়ান, যেন নিজের ভেতরে সব দ্বিধা, সব টানাপোড়েন এক জায়গায় এসে জমেছে। তার চোখে এক মুহূর্তের জন্য নরম একটা ছায়া ভেসে উঠল, তারপর ধীরে ধীরে মাথা তুলে বাবার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আচ্ছা চলো তাহলে বাড়িতে। কথাটা শুনেই তার বাবার মুখে হালকা একটা স্বস্তির হাসি ফুটে উঠল।
যেন অনেকদিন পর একটা ইচ্ছে পূরণ হতে যাচ্ছে। দুজন একসাথে বের হয়ে এলো মিটিং রুম থেকে। করিডর পেরিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। রাতের শহর তখন আলোর ঝলকে ভরা, কিন্তু সেই আলো পেরিয়ে গাড়িটা ধীরে ধীরে চলে গেল এক বিশাল বাড়ির সামনে। একটা প্রাসাদের মতো বাড়ি, যেখানে প্রতিটা জিনিসে ফুটে ওঠে ঐশ্বর্য আর আভিজাত্য। গাড়ি থামতে গেট খুলে গেল, ভেতরে ঢুকলো তারা। আয়ান গাড়ি থেকে নামতেই কয়েকজন স্টাফ সম্মান দেখিয়ে মাথা নিচু করলো, কিন্তু আয়ানের চোখ তখন শুধু একটার দিকে, বাড়ির ভেতর। দরজা খুলে ভেতরে ঢুকতেই হঠাৎ করে সামনে থেকে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল তার মা। আয়ান, তার কণ্ঠে এমন একটা আনন্দ, এমন একটা আবেগ, যেন অনেক দিনে জমে থাকা ভালোবাসা একসাথে বের হয়ে এলো। মা তাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁপা কাঁপা গলায় বলল, তুই আসবি ভাবিনি, কতদিন পর তোকে কাছে পেলাম বাবা। আইন কিছুক্ষণ স্থির হয়ে রইল, তারপর ধীরে ধীরে নিজের হাত তুলে মাকে জড়িয়ে ধরল। তার চোখে সেই শক্ত কঠিন দৃষ্টির বদলে ফুটে উঠল একদম আলাদা একটা নরম অনুভূতি। ঠিক তখনই ভেতর থেকে দৌড়ে এলো তার ছোট বোন। খুশিতে মুখ উজ্জ্বল হয়ে গেছে। ভাইয়া, তুমি এতদিন পর আসলে, জানো আমি তোমাকে কত মিস করেছি। তার কণ্ঠ ছিল একদম নিষ্পাপ আনন্দ। আয়ান হালকা করে হাসলো, সেই হাসিটা একদম আলাদা, যেটা কেউ কখনো অফিসে দেখে না, তার সেই অন্য জীবনে দেখে না। এই বাড়িটা, এই মানুষগুলোই, এইগুলোই তার আসল শান্তি, তার আসল অনুভূতি। কিন্তু তবুও সে পুরোপুরি ওই জগতে থাকতে পারে না, কারণ তার জীবনে আছে এমন কিছু যা তাকে বারবার দূরে টেনে নিয়ে যায়। তবু এই মুহূর্তটা শুধু পরিবারের, শুধু ভালোবাসার। মায়ের বুক থেকে ধীরে ধীরে নিজেকে আলাদা করতেই আবার সেই আদুরে কণ্ঠ ভেসে এলো, তুই বস বাবা, কোথাও যাবি না, আজ আমি তোর পছন্দের সব রান্না করব। কথাগুলো বলার সময় তার চোখে ছিল অদ্ভুত এক আনন্দ, যেন বহুদিন পর নিজের ছেলেকে সামনে পেয়ে তিনি আবার বাঁচতে শুরু করেছেন। আইন কিছু বলতে গিয়েও থেমে গেল, শুধু হালকা মাথা নাড়িয়ে সোফায় গিয়ে বসলো। এই বাড়িতে আরাম, এই ভালোবাসা, সব কিছুই তার কাছে একদম অন্যরকম। মা তাড়াহুড়ো করে রান্নাঘরের দিকে চলে গেলেন। কিছুক্ষণের মধ্যেই রান্নাঘর ভরে উঠল মশলার গ্রানে। হাড়ির টুংটাং শব্দে যেন প্রতিটা রান্নার মধ্যে তিনি তার ভালোবাসা ঢেলে দিচ্ছেন। এদিকে ছোট বোন এসে আয়নের পাশে বসে পড়ল, চোখে মুখে খুশির ঝিলিক। ভাইয়া, তুমি এতদিন কোথায় ছিলে বলো তো? একদমই আসোনি কেন এখানে? সে একের পর এক প্রশ্ন করতে লাগলো। স্কুলের গল্প, বন্ধুদের কথা, নিজের ছোট ছোট অভিযোগ, সবকিছু এক নিঃশ্বাসে বলে যাচ্ছে। আইন চুপচাপ শুনছে, মাঝে মাঝে হালকা হেসে উত্তর দিচ্ছে। তার এই দিকটা একদম আলাদা। এখানে নেই কোনো ভয়, নেই কোনো কঠোরতা, শুধু একটা ভাই, একটা ছেলে। কিছুক্ষণ পর মা রান্নাঘর থেকে ডাক দিলেন, আয়ান, খাবার রেডি। ঘরটা তখন ভরে গেছে নানা রকম খাবারের ঘ্রাণে, তার পছন্দের সব রান্না। যেন একটা দিনের জন্য মা সবকিছু ভুলে শুধু ছেলেকে খুশি করতে চান। সবাই এক একে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে এসে বসলো। টেবিল ভর্তি খাবার, মাছ, মাংস, ভর্তা, ভাজি, এত সবকিছু এত যত্ন করে সাজানো, যেন কোনো উৎসব চলছে। মা নিজ হাতে প্লেটে খাবার তুলে দিতে লাগলেন। এটা খা বাবা, এটা তোর খুব পছন্দ, আর এটা নে। তার কণ্ঠে ছিল মায়া, যত্ন আর একরাশ সুখ। আইন চুপচাপ খেতে লাগলো, মাঝে মাঝে মায়ের দিকে তাকাচ্ছে, আবার বোনের হাসি শুনছে। এই মুহূর্তগুলো তার কাছে অমূল্য। অনেকদিন পর সে এমন একটা জায়গায় বসে আছে, যেখানে কোনো ভয় নেই, কোনো অভিনয় নেই, শুধু ভালোবাসা আছে। তবু কোথাও একটা অজানা টান তাকে মনে করিয়ে দিয়েছে এই শান্তিটা তার জন্য স্থায়ী না, কারণ তার জীবনের আরেকটা দিক আছে, যেখানে এই হাসি, এই উষ্ণতা পৌঁছায় না। তবুও আজকের রাতটা শুধু পরিবারের, শুধু ভালোবাসার। খাওয়া শেষ হতে হতে অনেক রাত হয়ে গেল। ডাইনিং টেবিলে সেই কোলাহল ধীরে ধীরে কমে এসে আবার বাড়িটা শান্ত হয়ে গেল। মা প্লেটগুলো গুছাতে গুছাতে একবার তাকালেন আয়ানের দিকে। তার চোখে তখনও সেই মায়া, সেই অদ্ভুত চিন্তা, যেটা কখনোই মায়ের মন থেকে সরে না। আজ একটু শান্তি করে ঘুমা বাবা, কোথায় থাকিস, কেমন থাকিস, আল্লাহ জানে। তার কণ্ঠে ছিল দোয়া, ছিল অজানা ভয়, আর ছিল ছেলেকে কাছে রাখার অসহায় ইচ্ছে। কথাগুলো শুনে আয়ন কয়েক সেকেন্ড চুপ করে রইল। তার চোখে হালকা একটা নরমতা ফুটে উঠল, কিন্তু সে সেটা লুকিয়ে রাখলো আগের মতোই। তারপর ধীরে ধীরে মায়ের কাছে এগিয়ে গিয়ে শান্ত গলায় বলল, আচ্ছা মা, তোমরাও শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে।
তার গলায় ছিল যত্ন, কিন্তু কোথাও যেন একটা দূরত্ব, যেন সে পুরোপুরি এই শান্ত জীবনে নিজেকে জড়িয়ে ফেলতে পারছে না। মা হালকা করে মাথা নাড়লেন, তারপর এগিয়ে এসে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। আল্লাহ তোকে ভালো রাখুক বাবা। এই ছোট্ট স্পর্শটুকুতেই যেন সবকিছু থেমে গেল কিছুক্ষণের জন্য। আয়ন চোখ বন্ধ করে এক মুহূর্ত সেই অনুভূতিটা অনুভব করলো। তারপর ধীরে ধীরে সবার কাছ থেকে সরে নিজের রুমের দিকে চলে গেল। ঘরটা নিঃশব্দ, বাইরে রাত আরও গভীর হয়ে গেছে। বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে রইল আয়ান। আজকের এই শান্তি, এই ভালোবাসা সবকিছু তার ভেতরে এক অদ্ভুত অনুভূতি তৈরি করেছে। কিন্তু সে জানে এই শান্ত রাতের পরেই আবার শুরু হবে তার সেই অন্য জীবন, যেখানে ঘুম নেই, শান্তি নেই। তবুও আজ সে চোখ বন্ধ করলো অনেকদিন পর একটু শান্তির ঘুম পাওয়ার আশায়। রাত অনেক গভীর হয়ে গেছে, চারপাশে নিস্তব্ধতা নেমে এসেছে। পুরো বাড়িটা ঘুমে ডুবে আছে, শুধু সময় যেন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। অন্ধকারের ভেতর দিয়ে নিচের রুমে বিছানায় শুয়েছিল আয়ান, চোখ বন্ধ, কিন্তু ঘুমটা যেন পুরোপুরি আসে না তার জীবনে, কারণ তার রাতগুলো কখনোই পুরোপুরি শান্ত না। ঠিক তখনই হঠাৎ ফোনটা কেঁপে উঠল। নিস্তব্ধ রাতের মধ্যে সেই শব্দটা কেমন যেন তীক্ষ্ণ হয়ে কানে বাজল। আয়ান চোখ খুলল, কয়েক সেকেন্ড চুপ করে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। স্ক্রিনে ভেসে উঠল গার্ড কলিং। তার চোখের দৃষ্টি মুহূর্তের মধ্যে বদলে গেল। সেই নরমতা মিলিয়ে কি ফিরে এলো ঠান্ডা হিসাবি কঠোরতা। কলটা রিসিভ করতে ওপাশ থেকে দ্রুত কণ্ঠ ভেসে এলো। খবর পাওয়া গেছে আজ মন্ত্রীর বাড়িতে হামলা হতে পারে, লোকজন মুভ করেছে। কথাটা শুনে কয়েক সেকেন্ড একদম চুপ হয়ে রইল আয়ান। তার চোখে তখন গভীর চিন্তা, কিন্তু সেই সাথে ভয়ঙ্কর স্থিরতা, যেন সে খুব দ্রুত হিসাব মিলিয়ে নিচ্ছে। তারপর ধীরে কিন্তু দৃঢ় গলায় বলল, মন্ত্রীর বাড়িতে যেন ফুলের টোকাও না পড়ে, সবকিছু দেখে রাখো, আমি আসছি। জি বস। কলটা কেটে গেল। রুমের ভেতরে নীরবতা আবার ফিরে এলো, কিন্তু এবার সেটা আগের মতো শান্ত না, বরং ঝড়ের আগে নীরবতা। আইন ধীরে ধীরে উঠে বসলো। তার চোখে এখন আর ঘুম নেই, নেই কোনো দ্বিধা, শুধু দায়িত্ব আর অদৃশ্য এক ক্ষমতার ভার। সে জানে এই রাতটা আবার তাকে ডাকছে তার সেই অন্ধকার জগতে, যেখানে সে শুধু আয়ন না, বরং এমন একজন যার এক সিদ্ধান্তে বদলে যেতে পারে সবকিছু। রাতের অন্ধকার আরও ঘন হয়ে উঠেছে, শহরের আলো দূরে ঝিলমিল করছে, কিন্তু একটা নির্দিষ্ট জায়গা, মন্ত্রীর বাড়ির আশেপাশে অস্বাভাবিকভাবে নীরব। কালো গাড়িটা এসে ধীরে ধীরে থামলো বাড়ির একটু দূরে। চারপাশে নজর বুলিয়ে দরজা খুলে নামলো আয়ান। তার মুখে সেই কালো মাস্ক, চোখে ঠান্ডা সতর্ক দৃষ্টি, যেন চারপাশে প্রতিটা নড়াচড়া সে হিসাব করছে। বাড়ির দেওয়াল টপকে নিঃশব্দে ভেতরে ঢুকে পড়ল সে। চারপাশে সিকিউরিটি আছে, কিন্তু তার চলাফেরা এতটা নিঃশব্দ, যেন ছায়ার মতো। ধীরে ধীরে পেছনের দিক দিয়ে উঠে গেল উপরে। একটা নির্দিষ্ট রুমের সামনে এসে থামলো। বেলকনি দরজাটা হালকা খোলা। অ্যান্ড ধীরে ধীরে ভেতরে ঢুকে পড়ল। রুমের ভেতরে অল্প আলো, আর সেখানে দাঁড়িয়ে আছে ইরা। হঠাৎ কাউকে দেখে সে চমকে উঠে পেছনে সরে গেল। তুমি এখানে কেন? তার কণ্ঠে স্পষ্ট ভয় আর অবাক ভাব। আইন দ্রুত সামনে এগিয়ে এলো, হাত তুলে ইশারা করে নিচু গলায় বলল, চুপ থাকুন। তার গলা খুব নিচু, কিন্তু এতটাই দৃঢ় যে ইরা অজান্তে চুপ হয়ে গেল। আইন তার দিকে একটু ঝুঁকে আবার বলল, রুম থেকে বের হবেন না, একদম না। ইরা ভুরু কুচকে তাকালো। তার চোখে এখন ভয় আর রাগ মিশে আছে। কেন? কি হচ্ছে এসব? আইন কয়েক সেকেন্ড তার চোখের দিকে তাকিয়ে রইল, তারপর ঠান্ডা গলায় বলল, আপনার উপর হামলা হতে পারে। কি করবে? তার কণ্ঠে এবার স্পষ্ট আতঙ্ক। আয়ান সোজা হয়ে দাঁড়িয়ে খুব শান্তভাবে বলল, আপনার বাবার বিরোধী দলের কেউ। একটু থেমে আরো নিচু কিন্তু ভারী গলায় যোগ করল, যারা আপনার ক্ষতি চায়। রুমের ভেতরের বাতাস যেন হঠাৎ করে ভারী হয়ে উঠল। এরা স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তার চোখে ভয়, প্রশ্ন আর অজানা আতঙ্ক ঘুরছে। আর আয়ান চুপচাপ দাঁড়িয়ে আছে তার সামনে, একটা অদৃশ্য দেওয়ালের মতো, যে আজ তাকে রক্ষা করতে এসেছে, কিন্তু নিজের পরিচয় এখনো অন্ধকারে রেখে দিয়েছে। রুমের ভেতরে সে ভারী নীরবতার মাঝে হঠাৎ করে ইরা নিজেকে সামলে নিল। তার চোখে ভয় থাকলো, তার স্বভাবসুলভ অহংকার আর রাগ ধীরে ধীরে ফিরে এলো। সে সোজা হয়ে দাঁড়িয়ে আয়নের দিকে তাকালো, ভুরু কুঁচকে কড়া গলায় বলল, তোমাকে কে বললো আমার উপর হামলা হবে? আর তুমি কে?
এসব খবর পেলে কোথায়? তার কণ্ঠে এবার শুধু প্রশ্ন না, সন্দেহ স্পষ্ট। আয়ন কয়েক সেকেন্ড চুপ করে রইল। তার চোখে সেই ঠান্ডা স্থিরতা, যেন সে খুব দ্রুত একটা উত্তর ঠিক করে নিচ্ছে। তারপর শান্ত গলায় বলল, আমার কয়েকজন বন্ধু যাচ্ছিল এই দিক দিয়ে, তারা কিছু সন্দেহজনক লোকজন দেখেছে, তাই আমাকে জানায়। কথাগুলো বলার সময় তার গলায় কোনো তাড়াহুড়ো নেই, কোনো ভয় নেই, যেন সব কিছুই খুব সাধারণ একটা ঘটনা। এরা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তার চোখে এখনও সন্দেহ, কিন্তু সে সেটা পুরোপুরি প্রমাণ করতে পারছে না। হঠাৎই ঠোঁট বাঁকিয়ে একটু বিরক্ত গলায় বলল, আমার বাবা একজন মন্ত্রী, আমার ক্ষতি করার এত সাহস কারো নাই। তুমি এখন যেতে পারো। তার কথা শেষ হতেই রুমটা আবার নিস্তব্ধ হয়ে গেল। আয়ন চুপচাপ দাঁড়িয়ে রইল। তার চোখে তখনও অদ্ভুত একটা দৃষ্টি, যেন সে জানে ইরার এই আত্মবিশ্বাস কতটা ভাঙ্গা, কতটা বিপজ্জনক। কিন্তু সে কিছু বলল না, শুধু ধীরে ধীরে এক পা পিছিয়ে গেল। তবু তার দৃষ্টি ইরার উপরেই স্থির, কারণ সে জানে আজকের রাত এখনো শেষ হয়নি, আর বিপদ এখনো ঠিক দরজার বাইরে দাঁড়িয়ে আছে। ইরার কথা শেষ হতেই হঠাৎ করে বাইরে থেকে একটা তীব্র শব্দ